গোলাম আজম ও শেখ হাসিনা বৈঠক। শহীদ জননী জাহানারা ইমাম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল জাতির সমন্বয় কমিটির আহ্বায়ক হিসেবে ঘাতক গোলাম আজম সহ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গণ আদালত গঠন করেন। ১৯৯২ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে জননী জাহানারা ইমামের সভাপতিত্বে গণ আদালত ঘাতক যুদ্ধাপরাধী গোলাম আজমকে ১০টি অভিযোগে ফাঁসির রায় দেয়। গণ আদালতের দেয়া গোলাম আজমের ফাঁসির এই রায় কার্যকরী করার জন্য শহীদ জননী জাহানারা ইমাম সরকারের কাছে আহ্বান জানালে এবং গণ আদালতে এই রায় কার্যকর করার দাবিতে আন্দোলনের কর্মসূচি দিলে যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজম শেখ হেলাল উদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিবের একমাত্র আপন ভাই শেখ নাসিরের বড় ছেলে, শেখ হাসিনার আপন চাচাতো ভাই। বর্তমানে বাগেরহাটের মোল্লারহাট ও ফকিরেরহাট নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের এমপি। এর ইন্দিরা রোডের বাসায় বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে গোপন বৈঠকে বসে এই বৈঠকে সিদ্ধান্ত হয় ঘাতক গোলাম আজম ও তার দল জামায়াতে ইসলামী আর বিএনপির লেজুরবৃত্তি না করে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে সর্বোচ্চভাবে সমর্থন ও সাহায্য সহযোগিতা করবে এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাথে মিলে খালেদা জিয়া ও বিএনপি সরকার পতনের আন্দোলন করবে। বিনিময়ে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধাপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসি কার্যকর করার দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা গণ আন্দোলন এবং গণ আদালত নস্যাৎ ও বানচাল করার দায়িত্ব নেন। সেই থেকে ঘাতক গোলাম আজম আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মাঝে গড়ে ওঠে গোপন নিবিড় ঐক্য ও সম্পর্ক। ১৯৯২ এর হিন্দু মুসলিম রায়ট। ১৯৯২ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সার্কের চেয়ারম্যান। সার্কভুক্ত ৭টি রাষ্ট্রের শীর্ষ সম্মেলন ঢাকায়। ৭ জাতির শীর্ষ সম্মেলনের দিনক্ষণ স্থান নির্ধারণ করা হয়েছে। সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়া শীর্ষ সম্মেলন উদ্বোধন করবেন। শীর্ষ সম্মেলন উপলক্ষে কোনো রাষ্ট্রের সরকার প্রধানগণ আসতেও শুরু করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরসিমহা রাও এখনও ঢাকায় পৌঁছাননি। এরই মধ্যে ভারতে বাবরি মসজিদকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলিম রায়ট শুরু হলো। সঙ্গে সঙ্গে বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জরুরি ভিত্তিতে মোটরসাইকেল আরোহীকে ডাকলেন। মোটরসাইকেল আরোহী ২৯ নং মিন্টি রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসায় উপস্থিত হলে বাবুর্চি বিমল দৌড়ে এসে খবর দেয় যে আম্মা শেখ হাসিনা আপনাকে এখনই ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু ভবনে যেতে বলেছেন। মোটরসাইকেল আরোহী ৩২-এ পৌঁছালে সঙ্গে সঙ্গে জননেত্রী শেখ হাসিনা তাকে বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে ডেকে বলেন, সারা দেশে হিন্দু মুসলিম রায়ট বা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দাও। মোটরসাইকেল আরোহী বলে, এটা ঠিক হবে না। নেত্রী বলেন, ঠিক বেঠিক তোমার ভাবতে হবে না, রায়ট লাগাতে বলেছি, তুমি লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, আপনি এটা বলেন কি? আমি আরও রাত দিন পরিশ্রম করে পাড়ায় মহল্লায় যুবকদের সতর্ক করে রেখেছি যাতে করে হিন্দুদের উপর কোনো প্রকার আক্রমণ না হয়, আর আপনি বলছেন রায়ট লাগিয়ে দিতে? নেত্রী বলেন, হ্যাঁ, আমি বলছি তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, না নেত্রী, এটা নীতিবিরুদ্ধ কাজ। নেত্রী রাগান্বিত হয়ে বলেন, রাখো তোমার নীতিভীতি, আমি যা বলছি তাই করো। আমি তোমার নেত্রী না, তুমি আমার নেতা। আমাকে যদি নেত্রী মানো তাহলে আমি যা বলবো তাই করতে হবে। মোটরসাইকেল আরোহী বলে, আপনি তো আমাদের নেত্রী, আপনি যা বলবেন তাই তো শিরোধার্য। তবে হিন্দুদের উপর আক্রমণ করলে হিন্দুরা আর এদেশে থাকবে না, সবাই চলে যাবে। আর এই হিন্দুরা তো আমাদেরই লোক, আমাদেরই রিজার্ভ ভোটার। নেত্রী বলেন, রাখো, যাবে কোথায়? যাবার জায়গা নেই, তুমি রায়ট লাগাও। মোটরসাইকেল আরোহী বলে, হিন্দুরা ভারতে চলে গেলে ভারত থেকে যে মুসলমান আসবে সে মুসলমানের সবাই হবে ধানের শীষ, মানে বিএনপি। এটা ভেবে দেখেছেন নেত্রী? নেত্রী বলেন,
আরে বোকা, সার্ক সম্মেলন পণ্ড করতে হবে না, কয়েকদিন পরেই সার্ক সম্মেলন। খালেদা জিয়া সার্ক সম্মেলন উদ্বোধন করবে। ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার নরসিংহ রাও এখনও আসে নাই। এই সুযোগ এখনই রায়ট লাগিয়ে দিলে সার্ক সম্মেলন পণ্ড হয়ে যাবে। তাছাড়া জাহানারা ইমাম যেভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তাকেও তো সাইজ করতে হবে। জাহানারা ইমাম আমার নেতৃত্বের প্রতি হুমকি। যেভাবে সে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে তা ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাকে, জাহানারা ইমামকে আর ছাড় দেয়া যায় না। এই সুযোগেই জাহানারা ইমামকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এক ঢিলে দুই পাখি, সার্ক সম্মেলন পণ্ড, জাহানারা ইমাম সাইজ। তুমি রায়ট লাগাও, হিন্দুদের উপর হামলা করো। এদেশের সকল হিন্দুরাই এখন জাহানারা ইমামের পিছনে চলে গেছে। ঢাকায় রায়ট বা হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর দায়িত্ব দেওয়া হলো মোটরসাইকেল আরোহীকে এবং সিদ্ধান্ত হলো 29 মিন্টো রোডে বিরোধী দলের নেত্রীর বাসার এবং ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে টেলিফোন ব্যবহার না করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চাচাতো চাচা বঙ্গবন্ধু ট্রাস্টের মহাসচিব শেখ হাফিজুর রহমানের বাসার টেলিফোন থেকে ঢাকার বাইরের জেলাগুলোকে হিন্দু মুসলমান রায়ট লাগানোর নির্দেশ দেওয়া হলো। খালেদা জিয়া সরকার যাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কর্তৃক রায়ট লাগানোর পরিকল্পনা টের না পায়, সেই জন্য এই সতর্কতা। বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী দ্রুত গতিতে হিন্দু মুসলমান রায়ট লাগানোর জন্য সারা ঢাকা শহরের সকল গুন্ডা, বদমাইশ এবং সন্ত্রাসীর হাতে নগদ 5 লক্ষ টাকা তুলে দেওয়া হলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মসূচি বাস্তবায়িত করার জন্য প্রথমেই যাওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূর্ব পাশে অবস্থিত শিববাড়ি মন্দিরে। সেখানে দেখা গেল লুটেরা আর সুযোগ সন্ধানীদের জটলা। এই জটলাকারী লুটেরা সুযোগ সন্ধানীদের হাতে সংগোপনে একাধিক 100 টাকার কড়কড়ের নোট গুঁজে দিয়েই বলা হলো, ভারতে মুসলমানদের খুন করা হচ্ছে, মুসলমান নারীদের ইজ্জত আর ধন সম্পদ লুট করে নেওয়া হচ্ছে, আর আমরা বাংলাদেশের মুসলমানরা চুপচাপ চেয়ে চেয়ে দেখছি, শুনছি। যান, শুরু করেন, নেন, লুট করে নেন। বলার সঙ্গে সঙ্গেই সুযোগ সন্ধানে লুটেরা হই হই করে মহা উৎসবের শিববাড়ি মন্দিরে লুটপাট শুরু করে দিল। সেখান থেকে চলে আসা হলো ঢাকেশ্বরী মন্দিরে। এখানেও উৎসুক সুযোগ সন্ধানী লুটেরার জটলা। এখানেও নগদ টাকা আর একই কায়দায় বক্তৃতা এবং ঢাকেশ্বরী মন্দির লুট। এরপর এলো রামকৃষ্ণ মিশন। নগদ অর্থ আর বক্তৃতায় কাজ হলো। রামকৃষ্ণ মিশনে লুটপাট শুরু হলো। তারপর যাওয়া হলো পুরান ঢাকার তাঁতিবাজার, শাঁখারীপট্টি, বাংলা বাজার, মালাকাটোলা, মিল ব্যারাক, গুলাইবাড়ি, নারিন্দা, টিকাটুলি, ইসলামপুর ইত্যাদি জায়গায়। কিন্তু না, এটা পুরনো ঢাকা, এখানে সবাই পরিচিত। এখানে বক্তৃতা করা যাবে না, এখানে শুধু টাকার উপর দিয়ে কাজ চালিয়ে যেতে হবে। বিভিন্ন মাস্তান, সন্ত্রাসী ও নেশাখোর গ্রুপকে প্রচুর টাকা দেয়া হলো। টাকায় কথা বলল। পুরাতন ঢাকার হিন্দুদের মোকাম ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘর লুটপাট আরম্ভ হলো। ঘণ্টা 3-4 পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সারা শহরে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা বা রায়ট লাগিয়ে দেওয়ার সফল সংবাদ দিলে তিনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে ওঠেন, এই তো কাজের ছেলে, তুমি না হলে কি হয়? তাই তো আমি তোমাকে খুঁজি। সামনের নির্বাচনে তোমাকে আমি মসজিদপুর থেকে গোপালগঞ্জের মকসেদপুর কাশিয়ারি আসন এমপি বানাবো। সারা দেশে হিন্দু মুসলমান রায়ট শুরু হলো। ভারতের প্রধানমন্ত্রী নরসিংহ রাও ঢাকা এলেন না। সার্ক সম্মেলন পণ্ড হলো। 10ই ডিসেম্বর 1992 সাল বৃহস্পতিবার ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ডাকে গণ আদালত কর্তৃক ঘোষিত যুদ্ধ অপরাধী গোলাম আজমের ফাঁসির রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করল না। মাত্র কয়েকদিন আগে ঘটে যাওয়া হিন্দু মুসলমান রায়টের কারণে যুদ্ধ অপরাধী ঘাতক গোলাম আজমের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচিতে হিন্দু সম্প্রদায় যোগদান করবে না, এটা প্রায় নিশ্চিত ছিল। আর সেই কারণেই ঘাতক দালাল নির্মূল ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমাম আগে থেকেই আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করে বন্ধুবান্ধব, পরিবার পরিজন নিয়ে 10ই ডিসেম্বর মানববন্ধন কর্মসূচিতে যোগদান করার আহ্বান জানালো। একজন মুক্তিযোদ্ধা হিসেবে শহীদ জননীর আহ্বানে সাড়া না দিয়ে পারিনি।
তাছাড়া হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি আমাকে মর্মে মর্মে আঘাত করছিল। এই জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে না জানিয়ে আমার একমাত্র শিশু কন্যা স্বর্ণলতা ও প্রিয়তমা স্ত্রী ময়নাকে সঙ্গে নিয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করি। মানববন্ধন কর্মসূচির পরের দিন 11 ডিসেম্বর 1992 শুক্রবার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজকের কাগজের প্রথম পাতায় বড় করে আমি, আমার কন্যা এবং আমার স্ত্রীর ছবি ছেপে লিড নিউজ করে। ভোরের কাগজ ও আজকের কাগজের এই ছবি দেখে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভীষণ রেগে যান এবং টেলিফোনের মাধ্যমে আমাকে জরুরি তলব করেন। সকাল 10টা নাগাদ 29 মিন্টো রোডে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার বাসভবনে পৌঁছে কাঠের সিঁড়ি দিয়ে দোতলার বেলকনিতে উঠে দেখি বঙ্গবন্ধু কন্যা গম্ভীর হয়ে বেতের চেয়ারে বসে আছেন। আমাকে দেখেই ভোরের কাগজ ও আজকের কাগজ পত্রিকা দুটি আমার দিকে ছুঁড়ে মেরে উত্তেজিত হয়ে বললেন, এই তোমাদের বিশ্বাস? মুখে এক কথা আর কাজে আর এক। পত্রিকা দুটি হাতে নিলাম এবং এই প্রথম সপরিবারে পত্রিকায় নিজেদের ছবি দেখে বুঝে ফেললাম ঘটনা অনেক খারাপ, আজ কপালে অনেক খারাপই আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলতে লাগলেন, নেতৃত্বের প্রতি এই তোমাদের আস্থা, এই বিশ্বাস, এই আনুগত্য, যেখানে আমি নিজে জাহানারা ইমামের কর্মসূচিতে তোমাদের অংশগ্রহণ করতে নিষেধ করেছি এবং অন্য কর্মীরা যাতে অংশগ্রহণ করতে না পারে তার দায়িত্ব তোমাকে দিয়েছি, সেখানে তুমি নিজেই কোন আক্কেলে বউ বাচ্চা নিয়ে হাজির হলে? একদিকে থাকো, জাহানারা পছন্দ হয় জাহানারা ইমামকে নিয়ে থাকো, আমার দিকে আর এসো না। আমি চুপ করে ভাবছি এখন কি বলা যায়। মাথায় একটা বুদ্ধি এলো। ধীরে ধীরে বললাম, নেত্রী, আমি কিছু বলতে চাই। তুমি আবার কি বলবা? তোমার আবার কি বলার আছে বলো। নেত্রী, আমরা তো আসলে মেয়ের জুতা কেনার জন্য এলিফ্যান্ট রোড যাচ্ছিলাম, কিন্তু আপনার নির্দেশ পালন করার জন্য একটু আগভাগেই বেরিয়েছিলাম এবং প্রেস ক্লাব এসে অন্তত 300 কর্মীকে কানে কানে জাহানারা ইমামের এই কর্মসূচিতে যোগ না দেওয়ার আপনার নির্দেশ জানিয়ে বিদায় করেছি। কিন্তু ফটো সাংবাদিকের খপ্পর থেকে বাঁচতে পারলাম না। তারা নাছোড়বান্দা, ফটো না তুলে ছাড়লই না। আসলে এটা মানববন্ধন কর্মসূচির ফটো না, কৃত্রিমভাবে তোলা এই ছবি। মাত্র কয়েকদিন আগে রাইট হয়ে গেল, মৌলবাদীরাও সক্রিয়। দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমি বউ বাচ্চা নিয়ে জাহানারা ইমামের মানববন্ধন কর্মসূচিতে যাব? আমার কি মাথা খারাপ হয়েছে? আমরা শুধু আপনার নির্দেশ পালন করার জন্যই এই ঝুঁকি নিয়ে সেখানে গিয়েছি। তোমরা তো এই রকমই কাজ করবা, হিতে বিপরীত করবা। তোমাদের নিয়ে যদি একটু নিশ্চিন্ত থাকা যায়, বুঝো এবার ঠেলা। সবাই পত্রিকার ছবিতে দেখবে শেখ হাসিনা নিজস্ব লোকেই জাহানারা ইমামের কর্মসূচিতে। এখন তো আর কাকে নিষেধ করবা না যাওয়ার জন্য? তোমাদের নিয়ে আমার যত জ্বালা। ফেরি আটকিয়ে ফেলে রাখা। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার সরকারি বাসভবন 29 মিন্টো রোডে দুপুরে খাওয়া খেতে লাগলেন। খেতে খেতে বললেন, বেশ কিছুদিন হলো টুঙ্গিপাড়া যাই না, চলো আগামীকাল টুঙ্গিপাড়ায় যাই। IWTA অভ্যন্তরীণ নৌ পরিবহনকে বিশেষ স্পেশাল ফেরি রাখার নির্দেশ দিয়ে দাও। নেত্রীর কাছে জানতে চাওয়া হলো কোন পথে যাওয়া হবে, আরিচা দিয়ে না মাওয়া দিয়ে। বঙ্গবন্ধু কন্যা বললেন, আরিচা দিয়ে অনেক ঘোরা হয়, অনেক দেরি হয়, আর মাওয়া দিয়ে পথ কম, সময় কম লাগে। মাওয়া দিয়েই ভালো। মাওয়ার 3 ঘাটে অর্থাৎ ধলেশ্বর নদীর 2 ঘাটে 2টি এবং পদ্মা নদীর ঘাটে 1টি, 3টি স্পেশাল বিশেষ ফেরি রাখার নির্দেশ IWTA-কে দিয়ে দাও। স্পেশাল মানে হলো ভোর থেকে যতক্ষণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফেরি পার না হবেন ততক্ষণ ফেরিওয়ালা জাতীয় পতাকা লাগিয়ে ঘাটের পাশে দাঁড়িয়ে থাকবে। এই স্পেশাল হয়ে থাকা ফেরিগুলোতে কোনো যানবাহন বা মানুষ পার করা হবে না যতক্ষণ পর্যন্ত বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা পার না হবেন। ফলে প্রচণ্ড যানজট এবং নদী পারাপারের মানুষ জট হবে। ঘন্টার পর ঘন্টা, এমনকি সারাদিন পর্যন্ত মানুষ এবং যানবাহন ফেরিতে নদী পারাপারের জন্য ঘাটে বসে থাকবে। জনসাধারণের এই সীমাহীন দুর্ভোগের কথা ভেবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বলা হলো, নেত্রী, মাওয়া রোডে 3টি ফেরি, বিশেষ করে ধলেশ্বরী নদীর 2 ঘাটে 2টি ফেরি স্পেশাল করে রেখে দিলে এই রাস্তায় প্রচণ্ড যানজট হবে, মানুষের সীমাহীন দুর্ভোগ হবে। তার চেয়ে আরিচা দিয়ে 1টি ফেরি পার হতে হয়, আমরা আরিচা দিয়ে যাই। উত্তরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, যানজট হবে, দুর্ভোগ হবে, তাই বলে কি আমি পথ চলা ছেড়ে দিব? আমি মাওয়া দিয়েই যাব। তুমি IWTA-কে 3টি ফেরি স্পেশাল করার নির্দেশ দাও।
যেই কথা সেই কাজ। টেলিফোনে IWTA-কে মাওয়াঘাটে 3টি ফেরি স্পেশাল করার নির্দেশ দেওয়া হলো। রাতে মিন্টো রোড থেকে বিদায় নিয়ে আসার সময় জননেত্রী শেখ হাসিনাকে বললাম, নেত্রী, আমার বাসা থেকে বুড়িগঙ্গা মৈত্রী সেতু ব্রিজ অর্থাৎ মাওয়া রোড 4-5 মিনিটের রাস্তা। আমি মিন্টো রোডের উল্টো রাস্তায় না এসে বুড়িগঙ্গা ব্রিজ থেকে আপনার সাথে একত্রিত হতে চাই। নেত্রী বললেন, না, উল্টো আসবে কেন, তুমি বুড়িগঙ্গা ব্রিজ থেকেই একত্রিত হয়েও, আর সঙ্গে ময়নাকে, ময়না মানে আমার স্ত্রী, নিও। ঠিক আছে নেত্রী বলে বিদায় নিলাম। পরদিন সকাল 7টায় আমাদের গাড়িতে করে স্ত্রী ময়না আর কন্যা স্বর্ণলতাকে সঙ্গে নিয়ে রওনা হলাম। 5 মিনিটের মধ্যেই বুড়িগঙ্গা ব্রিজে পৌঁছে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার অপেক্ষায় রইলাম। জননেত্রী শেখ হাসিনার সকাল 7টার রওনা হওয়ার কথা এবং অবশ্যই 7:30-8টার মধ্যে বুড়িগঙ্গা ব্রিজে পৌঁছার কথা। 8:30 পর্যন্ত বুড়িগঙ্গা ব্রিজ অপেক্ষা করে নেত্রী না আসায় ধলেশ্বর ফেরিঘাটে অপেক্ষা করব চিন্তা করে চলে এলাম। ধলেশ্বর ফেরিঘাটে এসে দেখি জাতীয় পতাকা টাঙিয়ে একটি ফেরি ঘাটের পাশে বঙ্গবন্ধু কন্যার জন্য অপেক্ষা করছে পুলিশ বাহিনীর একটি দল। আর ফেরিঘাটে অলরেডি যানজট শুরু হয়ে গেছে। ঘাটের 2টি ফেরির মধ্যে একটি স্পেশাল হয়ে আছে, অবশিষ্টটি যানবাহন পার করে কুলাতে পারছে না। বেলা 10টা বেজে গেল, অথচ বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আসছেন না। তবে কি কর্মসূচির কোনো পরিবর্তন হলো? পুলিশ বাহিনীর অফিসারের কাছে জিজ্ঞেস করলাম। পুলিশ অফিসার বলল, আমরা তো বিরোধী দলের নেত্রী এই পথে যাবেন সেই ডিউটিতেই আছি। এরপর আমি প্রথম ফেরিঘাট পার হয়ে দ্বিতীয় ফেরিঘাটে এসে দেখলাম এখানেও একটি ফেরি জাতীয় পতাকা টাঙিয়ে স্পেশাল হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অপেক্ষা করছে। আর পারাপারের অপেক্ষায় থাকা মানুষের সীমাহীন দুর্ভোগ শুরু হয়ে গেছে। ধলেশ্বর দ্বিতীয় ফেরিও বেলা 12টা নাগাদ পার হয়ে এলাম। এবার এলাম মাওয়া ফেরিঘাটে। এখানেও একটা সুন্দর বড় ফেরি সবুজ লাল জাতীয় পতাকা টাঙিয়ে ঘাটের বাইরে অপেক্ষা করছে। পুলিশের একটা বিশেষ দলও এখানে অপেক্ষা করছে। আমার স্ত্রী ময়নাকে বললাম, একটা ফেরি এলেই আমরা পদ্মা পার হয়ে ফরিদপুরের ভাঙা গিয়ে অপেক্ষা করব, কারণ বলা তো যায় না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আরিচা দিয়ে চলে যেতে পারেন। ময়না বলল, দূর, তা হয় না, এখানে 3টে ফেরি অপেক্ষা করছে, জায়গায় জায়গায় পুলিশ বাহিনী অপেক্ষা করছে। নেত্রী আরিচা দিয়ে চলে গেলে অবশ্যই একটা সংবাদ দিতেন, যাতে করে ওনার অপেক্ষায় থাকা ফেরি এবং পুলিশ স্পেশাল ডিউটি ছেড়ে নর্মাল ডিউটিতে ফিরে যেত। একটা বড় ফেরি এলে আমি ফেরিতে গাড়ি তুললাম। পদ্মা পার হয়ে ফরিদপুরের ভাঙায় এসে অপেক্ষা করতে থাকলাম। আধা ঘন্টা খানিক অপেক্ষার থাকার পর দেখলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জাতীয় পতাকাবাহী গাড়ি ফরিদপুরের দিক থেকে আসছে, অর্থাৎ জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা আরিচা দিয়ে এসেছেন। আমাদের দেখে নেত্রী হাত নাড়লেন। আমরা তার শেখ হাসিনার গাড়ির বহরের সাথে যোগ দিলাম, চলতে থাকলাম। গোপালগঞ্জ সার্কিট হাউসে বঙ্গবন্ধু কন্যাসহ সকলে এসে থামলাম। জননেত্রী বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বললাম, মাওয়া দিয়ে না এসে আরিচা দিয়ে এলেন? তিনি বললেন, কে জানি বলল মাওয়া রাস্তার কার্পেটিং সুন্দর না, তাই আরিচা দিয়ে এলাম। মাওয়া রাস্তায় 3টি ফেরি অপেক্ষা করছে, পুলিশ অপেক্ষা করছে, একটা ইনফরমেশন তো পাঠাবেন। নেত্রী তার সাথে আসা ব্যক্তিদের বললেন, তোমরা ইনফরমেশন দাও নাই? উত্তরে কেউ কোনো কথা বলল না। আমি বললাম, হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় যানজটে নদী পারাপারের অপেক্ষায় কষ্ট করছে। বিরোধী দলীয় নেত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, রাস্তায় বসে থাকা এই তো, এ আর কি কষ্ট? তাছাড়া এদেশের মানুষের তো আর তেমন কাজকর্ম নাই, রাস্তায় না হয় ঘন্টার পর ঘন্টা পার করে দিল, এত কি আর এমন? তুমি এ নিয়ে বেশি চিন্তা কইরো না। অতঃপর সন্ধ্যার দিকে শেখ হাসিনার পিত্রালয় এবং পিতার কবর টুঙ্গিপাড়ায় পৌঁছালাম। শেখ হাসিনা গোলাম আজম দ্বিতীয় বৈঠক। 30শে জানুয়ারি 1994 ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনার নির্বাচন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফকে ঢাকার মেয়র পদে মনোনয়ন দিয়েছে। তোড়জোড়ে নির্বাচনী প্রপাগান্ডা এগিয়ে চলছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে দলের সকল নেতাকর্মী বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে মেয়র পদে মাছ মার্কায় হানিফের জন্য ভোট চাইছে। অধিক রাত পর্যন্ত চলছে মিছিল এবং নির্বাচনী জনসভা।
প্রতিটি পাড়া মহল্লা অলিগলিতে চলছে মেয়র কমিশনার নির্বাচনের কাজ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত, কমিউনিস্ট পার্টি সহ সকল রাজনৈতিক দল নির্বাচনী কাজে ভীষণ ব্যস্ত। ঢাকায় টানটান উত্তেজনা। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 25শে জানুয়ারি সন্ধ্যাবেলায় ধানমন্ডি 8 রোডে বঙ্গবন্ধুর চাচাতো ভাই শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় শেখ হাফিজুর রহমান টোকন বর্তমানে বঙ্গবন্ধু জাদুঘরের মহাসচিব, 71-এর যুদ্ধাপরাধী জামায়াত নেতা ঘাতক গোলাম আজমের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দ্বিতীয় দফা বৈঠক হয়। এই বৈঠকে ঘাতক গোলাম আজম মেয়র নির্বাচনে বিএনপি প্রার্থীকে সমর্থন না দেওয়ার আশ্বাস দিলে শেখ হাসিনাও রাজনীতিতে জামায়াতকে আক্রমণ না করার আশ্বাস দেন। নির্বাচন বাতিলের দাবি। আজ 30শে জানুয়ারি 1974 ঢাকায় প্রথমবারের মতো সরাসরি জনগণের ভোটে মেয়র নির্বাচন চলছে। সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকেল 4 ঘটিকা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে। গত রাতেই জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আজ 30শে জানুয়ারি সকাল 6 ঘটিকায় 29 মিন্টো রোডে তার বাসায় হাজির হওয়ার জন্য। নির্দেশ মোতাবেক নেত্রীর বাসায় সকাল 6:45 হাজির হয়েছি। বঙ্গবন্ধু কন্যা ঘুম থেকে উঠলেন, একসঙ্গে নাস্তা করলেন। তারপর সকাল 6:45 তার শেখ হাসিনার লাল রঙের নিশান পেট্রোল জিপ গাড়িতে করে আমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। বঙ্গবন্ধু কন্যা প্রথমে গেলেন শেরেবাংলা নগরের রাজধানী হাই স্কুলে, তারপর গেলেন ধানমন্ডি বয়েজ হাই স্কুলে, এরপর গেলেন ধানমন্ডি 32-এ তার শেখ হাসিনার পিতার বাড়ি বঙ্গবন্ধু ভবনে। সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে চা খেয়ে নিজের ভোটার স্লিপ নিয়ে চলে এলেন সিটি কলেজে ভোট দিতে। সিটি কলেজে ভোট দেওয়া শেষ করে আরও কিছু ভোটকেন্দ্র ঘুরে বেলা 11টা নাগাদ ফিরে এলেন 29 মিন্টো রোডে তার সরকারি বাসভবনে। জননেত্রী শেখ হাসিনা মিন্টো রোডের বাসভবনে ফিরে আসার 10-15 মিনিটের মধ্যে এসে উপস্থিত হলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নওগাঁর আব্দুল জলিল। সভানেত্রী শেখ হাসিনাকে আব্দুল জলিল বললেন, নেত্রী, আমাদের অবস্থা ভালো না, আমরা নির্বাচনে জিততে পারবো না, আমাদের লোকদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে। আপনাকে তো আগেই বলেছি, আওয়ামী লীগ হলো হরতাল আর আন্দোলনের দল, নির্বাচনের দল না। আপনি খামোখা নির্বাচনে যান। আব্দুল জলিলের কথা শেষ না হতেই এসে হাজির হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান এলজিআরডি মন্ত্রী জিল্লুর রহমান। জিল্লুর রহমানের পেছনে পেছনে এলেন প্রেসিডিয়াম সদস্য, বর্তমান পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক সহ অন্যান্য নেতৃবৃন্দ। একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া সকল নেতৃত্বেরই এক কথা, মেয়র নির্বাচনে ব্যাপক কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের ভোটকেন্দ্র থেকে বের করে দিচ্ছে, নির্বাচনের বাতিলের দাবি করা হোক, আন্দোলন করা হোক, ইত্যাদি ইত্যাদি। প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক বললেন, নির্বাচনে কারচুপি হচ্ছে, আমাদের কর্মীদের বের করে দেওয়া হচ্ছে, এটা কি আপনারা কেউ ভোটকেন্দ্রে গিয়ে দেখেছেন? নেতারা কেউ কোনো উত্তর দিলেন না, কোনো কথাও কেউ বললেন না, সবাই চুপ। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এটা আবার ভোটকেন্দ্রে গিয়ে দেখতে হয় নাকি? ওরা তো ভোট কারচুপি করবেই, এখন না করলে একটু পরেই করবে। কাজেই আমাদের নির্বাচন বাতিলের দাবি করতে হবে এবং এই ইস্যু নিয়ে বিএনপি সরকার পতন আন্দোলন করতে হবে। খালেদা জিয়া সরকারের পতন ঘটাতে হবে। সঙ্গে সঙ্গে টেবিল, টেলিফোন সেট, যে সেট দিয়ে উপস্থিত সকলে শুনতে পারে, দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করলেন। প্রধান নির্বাচন কমিশনারকে না পেয়ে অন্য একজন নির্বাচন কমিশনারকে নির্বাচন বাতিল করার কথা বললে নির্বাচন কমিশনার বিস্ময়ের সাথে বললেন, ম্যাডাম, নির্বাচন বাতিল তো দূরের কথা, কোনো ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত করার মতো কোনো ইনফরমেশন এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। জবাবে জননেত্রী শেখ হাসিনা বললেন, আমার কাছে ইনফরমেশন আছে, নির্বাচনে কারচুপি হচ্ছে, আমি বলছি নির্বাচন বাতিল করেন। নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আপনি কাইন্ডলি বলেন কোন কেন্দ্রে কারচুপি হচ্ছে, আমরা অবশ্যই তার ব্যবস্থা নেব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চিফ ইলেকশন কমিশনারকে বললেন আমাকে ফোন করতে, বলে ফোন রেখে দিলেন। এরপর প্রায় প্রতি ঘন্টায় নির্বাচন কমিশনে
নির্বাচন বাতিল করার দাবি জানিয়ে ফোন করা শুরু হলো। বিকেল 4টা নাগাদ একবার প্রধান নির্বাচন কমিশনার জননেত্রী শেখ হাসিনার নির্বাচন বাতিলের দাবির জবাবে বললেন, ম্যাডাম, আমি ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। সামান্য গোলযোগের কারণে আমি কয়েকটি ভোটকেন্দ্রের ভোট স্থগিত করেছি। শেখ হাসিনা পুনরায় নির্বাচন বাতিলের দাবি করলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ম্যাডাম, আমি নির্বাচন কমিশনে বসে নাই, আমি সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে নিজেই নির্বাচন পর্যবেক্ষণ করছি। আপনি নিশ্চিন্তে থাকুন, যে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আমি মোটেই পিছপা হব না। হ্যাঁ, আপনি নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিন, আমি পরে আবার ফোন করব বলেই জননেত্রী শেখ হাসিনা ফোন রেখে দিলেন। এরপর প্রায় 15 বার ফোন করেও প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল না। কিন্তু রাত 10টার সময় প্রধান নির্বাচন কমিশনারকে পাওয়া গেল। প্রধান নির্বাচন কমিশনার ফোন ধরতেই বঙ্গবন্ধু কন্যা হাসিনা উচ্চস্বরে বললেন, কি হলো, নির্বাচন বাতিলের ঘোষণা দিলেন না? প্রধান নির্বাচন কমিশনার বললেন, ম্যাডাম, আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে মেয়র পদে মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে। এখন আমরা কি নির্বাচন বাতিল ঘোষণা করব? শেখ হাসিনা বললেন, জি, কি বললেন? হ্যাঁ ম্যাডাম, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী মেয়র পদে মার্কায় মোহাম্মদ হানিফ বিপুল ভোটে এগিয়ে রয়েছে এবং মোহাম্মদ হানিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত। আমরা কি নির্বাচনী ফলাফল বাতিল করব? তাই নাকি? না, বাতিল করবেন কেন? আপনি খেয়াল রাখবেন যাতে এই ফলাফল উল্টে না যায়। আমি পরে আবার আপনার সাথে যোগাযোগ করব। এরপর জননেত্রী শেখ হাসিনা টেলিফোন সেট বন্ধ করে উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, শুনলেন তো, হানিফ নাকি মেয়র হয়ে যাচ্ছে। এখন তো আমাদের নির্বাচন বাতিলের দাবি করা ঠিক হবে না, কি বলেন? জিল্লুর রহমান বললেন, দেখেন, এইটা আবার কোন চাল? আব্দুর রাজ্জাক বললেন, নেত্রী, নির্বাচন কমিশনে আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, আমি তার কাছে গিয়ে সঠিক খবর নিয়ে আসি। সভানেত্রী শেখ হাসিনা বললেন, তাই যান, আপনারা সকলেই যান, যার যেখানে লোক আছে সেখান থেকে সঠিক খবরটা সংগ্রহ করেন। রাত তখন 12টা, সবাই চলে গেল। একমাত্র আব্দুর রাজ্জাক ছাড়া আর কোনো নেতাই রাতে ফিরে এলেন না। রাত 1টার দিকে আব্দুর রাজ্জাক মিন্টু রোডে এসে বললেন, সভানেত্রী কোথায়? হানিফ তো মেয়র হয়ে গেছে। নির্বাচন কমিশন দেশি বিদেশি সমস্ত নিউজ মিডিয়াতে হানিফের মেয়র হওয়ার ফলাফল পাঠিয়ে দিয়েছে। এখন হানিফ বেসরকারিভাবে ঢাকার মেয়র। সভানেত্রীকে সংবাদটা দিতে হবে। আপনি বসেন বলে উপরে গেলাম। সভানেত্রী শেখ হাসিনা ডিসেন্টিনায় হিন্দি ফিল্ম দেখছিলেন। তাকে আব্দুর রাজ্জাকের আসার সংবাদ এবং হানিফের বেসরকারিভাবে মেয়র হওয়ার সংবাদ দিলে তিনি বলেন, হানিফের কপাল ভালো, আব্দুর রাজ্জাক দেখা করতে চায়। জানালে শেখ হাসিনা বলেন, দূর, ছবিটা জমে উঠেছে, এই সময় দেখা টেকা হবে না, তুমি বলে দাও আমি ঘুমিয়ে পড়েছি। তথাস্তু নেত্রী বলে নিচে এসে আব্দুর রাজ্জাককে বলা হলো, আপনি চলে যান, নেত্রী ঘুমিয়ে পড়েছেন, আজ আর উঠবেন না। আব্দুর রাজ্জাক চলে গেলে এরপর ফোন এলো প্রেসিডিয়াম সদস্য, বর্তমানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের। সভানেত্রীকে সামাদ আজাদের ফোনের কথা বলা হলো। তিনি ওই একই কথা বলেন, দূর, সিনেমাটা জমে উঠেছে, বলে দাও ঘুমিয়ে গেছি। এরপর থেকে যেই ফোন করুক বলে দেবে ঘুমিয়ে গেছি। এরপর থেকে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা যে রুমে বসে ডিস এন্টিনায় হিন্দি ফিল্ম দেখছেন, সেই রুম থেকেই হ্যান্ডসেট দিয়ে যেই ফোন করেছে তাকেই বলে দেওয়া হচ্ছে নেত্রী ঘুমাচ্ছেন। এই নিয়ে আবার জননেত্রী শেখ হাসিনা এবং উপস্থিত হিন্দি ফিল্ম দর্শকদের মাঝে হাসাহাসির রোল পড়ে গেল। শেখ হাসিনা এবং মেয়র হানিফ। পরদিন বিকেলবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন, কিরে, এত লোক আসে যায়, এত ফুলের তোড়া, ফুলের মালা হানিফকে, সদ্য নবনির্বাচিত মেয়র হানিফকে দেখছি না, এখন পর্যন্ত হানিফ একটা ফোনও করলো না, ব্যাপারটা কি, ঠিক আছে তো, না ভাইগা টাইগা গেল? এই মেয়র হওয়ার লোভেই কিন্তু হানিফ স্বৈরাচারী জেনারেল এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়েছিল। এরশাদের কাছে চান্স না পেয়ে হানিফ মেয়র হওয়ার জন্য আবার আমার কাছে ফিরে এসেছে। আমি 1,37,00,000 টাকা খরচ করে হানিফকে মেয়র করেছি। তাড়াতাড়ি খোঁজখবর নাও, ফোন করো এবং একজন হানিফের বাড়িতে গিয়ে দেখো আসল ব্যাপার কি। সদ্য নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের বাসায় ফোন করে বলা হলো, জননেত্রী বিরোধী নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হানিফ ভাইয়ের সঙ্গে কথা বলবেন। জবাবে মিসেস হানিফ বললেন, তিনি অসুস্থ, এখন কথা বলতে পারবেন না। সভানেত্রী শেখ হাসিনাকে এই কথা বলার সাথে সাথে তিনি বললেন, শীঘ্রই হানিফের বাসায় যাও, দেখো গিয়ে ঘটনা খারাপ।
তখন সন্ধ্যা হয়ে আসছে। মেয়র হানিফের বাড়ি ছুটে যাওয়া হলো। মেয়র হানিফ তখন 10-12 জন লোকের সঙ্গে কথা বলছেন। সেখানেই শোনা গেল বিকেলে লালবাগের বিএনপির পরাজিত কমিশনার প্রার্থী আব্দুল আজিজ গুলি করে 7 জন লোককে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনা কথা বলতে চেয়েছেন বলায় মেয়র হানিফ বললেন, নেত্রীকে আমার সালাম দিও, বলো আমার শরীরটা খুব খারাপ, আমি কথা বলতে পারছি না, শুধু লালবাগের খুনের জন্য আমি ওনাদের সাথে কথা বলছি। মেয়র হানিফের বাসা থেকে সোজা মিন্টো রোডে এসে বঙ্গবন্ধু কন্যাকে লালবাগের বিএনপি কমিশনার প্রার্থী আজিজ কর্তৃক 7 জনকে খুন করার সংবাদ দিলে বঙ্গবন্ধু কন্যা খুশিতে জিন্দেগি জিন্দেগি গান গাইতে থাকেন আর নাচতে থাকেন। রুমালে গ্লিসারিন। পরদিন সকালে লালবাগে নিহত 7 জনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে দেখতে যাওয়ার আগে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলতে থাকেন, আমার শেখ হাসিনা রুমালে একটু গ্লিসারিন মেখে দাও। ওই যে নায়িকারা অভিনয়ের সময় গ্লিসারিন দিয়ে চোখের পানি বের করে কান্নার অভিনয় করে, আমার রুমালে ওই রকম গ্লিসারিন লাগিয়ে দাও, যাতে আমি লাশ দেখে রুমাল ধরতেই চোখে পানি এসে যায়। একজন বলল, গ্লিসারিনের দরকার নেই, শুধু চোখে রুমাল ধরে রাখবেন, তাতেই মনে হবে আপনি কাঁদছেন। আর আমরা ফটো সাংঘাতিক ভাইদের বলে দেব ছবির নিচে আপনি কাঁদছেন ক্যাপশন লাগিয়ে দিতে। হাসপাতালের মর্গে নিহত 7 জনের লাশ দেখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চোখে রুমাল ধরলে সঙ্গে সঙ্গে ফটো সাংবাদিকগণ অসংখ্য ছবি তুলল। ছবি তোলার শেষে বঙ্গবন্ধু কন্যা গাড়িতে উঠলেন। গাড়ি চলতে শুরু করলো। তখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার চোখে রুমাল। গাড়ির চালক ড্রাইভার জালাল বলল, আপা শেখ হাসিনা এখন রুমাল নামান, ফটো সাংবাদিক নেই। গাড়ির সকল আরোহী হেসে উঠল। জননেত্রী শেখ হাসিনা বললেন, ঠিক মতো দেখেছ তো, কোনো ফটো সাংবাদিক নেই তো? না নেই। তাহলে আমি এবার রুমাল নামাই, আজ আমি বেশি খাবো। 29 মিন্টো রোডের বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, ময়না, মিসেস মতিউর রহমান রিন্টু, খাওয়া দাওয়া বেশি করে এনেছে তো? লাশ দেখে এসেছি, লাশ, আজ আমি বেশি করে খাবো। তারপর তিনি জিন্দেগি জিন্দেগি গাইতে গাইতে নাচতে লাগলেন। সত্যি সত্যিই তিনি শেখ হাসিনা অস্বাভাবিক রকমের বেশি খেলেন। এমনিতেই তিনি শেখ হাসিনা বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহতদের লাশ দেখে স্বাভাবিকের চাইতে অনেক বেশি খেতেন, কিন্তু আজ খেলেন অস্বাভাবিকের চাইতেও অনেক বেশি। টাকার ভাগ দিতে হবে। টুঙ্গিপাড়ায় শেখ হাসিনার পিতা আওয়ামী লীগের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে গিয়ে মেয়র মোহাম্মদ হানিফের আনুষ্ঠানিক শপথ নেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করা হলো। ঢাকা থেকে বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ায় যাবেন এবং সেখানে বেসরকারিভাবে হানিফ মেয়র হিসেবে শপথ নেবেন। নির্দিষ্ট দিনে সকালবেলা সকলেই টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু মেয়র হানিফ এলেন না। টুঙ্গিপাড়ায় যাওয়া হলো না। মেয়র হানিফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন তিনি অসুস্থ। এরপর মেয়র হানিফ শেখ হাসিনার বাসা, আওয়ামী লীগ অফিস কোথাও এলেন না। আনুষ্ঠানিকভাবে মেয়র পদে মোহাম্মদ হানিফ শপথ নিলেন, ঢাকার মেয়রের দায়িত্বভার নিলেন। হটলাইনের রেড টেলিফোনে প্রতিদিন 2-1 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন। প্রতিদিন না হলেও প্রায় প্রতিদিন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন এবং যুক্তি পরামর্শ করে সিটি কর্পোরেশন পরিচালনা করেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাকর্মী ও আওয়ামী লীগ অফিসের ত্রিসীমানায় আসেন না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা কপাল চাপড়ান আর বলতে থাকেন, নিমক হারান, বেঈমান, ওরে আমি 1,37,00,000 টাকা খরচ করে মেয়র করেছি, বেঈমান, নিমক হারাম। যে আসে যাকে পান তার কাছেই তিনি এই কথা বলতে লাগলেন। একজন বলল, ঠিক আছে হানিফ ভাই মেয়র হয়েছে, টাকা কামাবে, টাকা খাবে, খাক, আমরা তো আর ভাগ চাই না, কিন্তু দলের কাজ করবে না কেন? জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, কেন একা টাকা খাবে কেন? আমাদের ভাগ দিতে হবে। ওকে 1,37,00,000 টাকা খরচ করে মেয়র বানিয়েছি, তোমাদের হাত দিয়েই তো ওই টাকা খরচ করেছি। হানিফ তো 1 পয়সাও খরচ করে নাই, আমি সব খরচ করেছি। এখন হানিফ একা খাবে কেন? আমাদেরও ভাগ দিতে হবে, নইলে আমি শেখ হাসিনা একদিন না একদিন এর উসুল করে ছাড়ব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা বলবেন, কত শতবার ফোন করা হয়, মেয়র হানিফ ফোন ধরে না। আসতে বলা হয়, দেখা করতে বলা হয়, হানিফ আসে না, দেখা করে না। লোক পাঠালে মেয়র হানিফ বলে, যা যা, যেই জায়গায় আছিস সেই জায়গায় যা, ক্ষমতায় যাওয়া লাগবো না, যে পর্যন্ত আগাইছোস ওই বিরোধী দল পর্যন্তই থাক,
আর ক্ষমতায় যাওয়া লাগবো না, আমি তোগো লগে নাই। জাহানারা ইমাম মরছে, আপদ গেছে। 1994 সালের 26শে জুন সন্ধ্যাবেলায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি টেলিফোন করে 26শে জুন 1994 শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু হয়েছে বলে সংবাদ দিলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আনন্দে নাচতে থাকেন আর বলতে থাকেন, মিষ্টি খাও মিষ্টি, আমার একটা প্রতিদ্বন্দ্বী দুনিয়া থেকে বিদায় হয়েছে, আল্লাহ বাঁচাইছে, নেত্রী হতে চেয়েছিল, আমার জায়গা দখল করতে চেয়েছিল। জাহানারা ইমাম মরেছে, আপদ গেছে, বাঁচা গেছে, আমার জায়গায় দখল করতে চেয়েছিল। তোমরা জানো না, ইন্ডিয়ান গোয়েন্দা এজেন্সি ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম আমার পরিবর্তে জাহানারা ইমামকে নেতৃত্বে বসাতে চেয়েছিল। বেটি মরছে, মিষ্টি খাও, ফকিরকে পয়সা দাও। এর কয়েকদিন পরে শহীদ জননী জাহানারা ইমামের লাশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, চল এয়ারপোর্টে যাই, আপদের লাশটা এনে কবরে ফেলি। এরপর জননেত্রী শেখ হাসিনা তার লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হলেন। যেতে যেতে বলতে লাগলেন, বেটি জাহানারা ইমাম আমারে অসম্ভব জ্বালাইছে, ওর মরামুখও দেখতে ইচ্ছে করে না, কিন্তু না যেয়ে তো উপায় নাই, পলিটিক্সের ব্যবসায় ইচ্ছে না থাকলেও করতে হয়। শেখ হাসিনার ট্রেনে গুলি। 1994 সালের 22শে সেপ্টেম্বর বৃহস্পতিবার জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বিমানযোগে যশোর হয়ে খুলনা এলেন এবং বিকেলে শহীদ হাদিস পার্কের জনসভায় ভাষণ দিলেন। রাতে নেত্রীর চাচাতো ভাই শেখ নাসিরের বড় ছেলে শেখ হেলালের বাড়িতে গেলেন এবং থাকলেন। পরদিন 23শে সেপ্টেম্বর শুক্রবার সকাল 9টার সময় উত্তরবঙ্গের উদ্দেশ্যে ট্রেন যাত্রা শুরু করলেন। বেশ লম্বা ট্রেন, অনেক সাধারণ যাত্রী আছে ট্রেনে। সাধারণ যাত্রীরা জানে না বা বুঝতে পারছে না শেখ হাসিনা রেলপথে সভা করতে করতে যাওয়া এই ট্রেন কবে কখন গন্তব্যে পৌঁছবে। ঠিক সকাল 9টায় ট্রেন ছাড়ল। প্রতিটি রেল স্টেশনেই ট্রেন থামিয়ে সভা করা শুরু হলো। ট্রেন থেকে নেমে জনসভা আয়োজনের নির্দিষ্ট জায়গায় গিয়ে বক্তৃতা দিয়ে আবার ট্রেনে ফিরে আসতে পৌনে 1 ঘন্টা থেকে 1 ঘন্টার সময় লাগতে লাগলো। এইভাবে প্রতিটা রেল স্টেশনে গড়ে প্রায় 1 ঘন্টা সময় ব্যয় হতে থাকলো। দিন পেরিয়ে রাত হয়ে গেল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে ঢাকা থেকে নিয়ে আসা প্রায় ডজন খানেকেরও বেশি সাংবাদিক, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ভাষায় সাংঘাতিক, এই ট্রেনে রয়েছে। ট্রেনের শেষের দিকে একটা ভিআইপি স্পেশাল কামরায় বা কম্পার্টমেন্টে বগিতে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা ওই কম্পার্টমেন্টের সামনে এবং পেছনে ঢাকা থেকে নিয়ে আসা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চ পুলিশের 12 জন সদস্য। তারপরের কম্পার্টমেন্টে সাংবাদিকগণ, এরপর সবগুলো কম্পার্টমেন্টে বা বগিগুলোতে সাধারণ যাত্রী। ট্রেনের এই অপ্রত্যাশিত দীর্ঘ বিলম্বে সাধারণ যাত্রী, নারী, পুরুষ আর শিশুদের ত্রাহি মধুসূদন অবস্থা। 6 ঘন্টার যাত্রাপথ 24 ঘন্টায় না ফুরানোর ফলে অনেক আগেই পানিসহ ট্রেনের সকল খাবার ফুরিয়ে নিঃশেষ হয়ে গেলে সাধারণ যাত্রীদের কষ্ট আর দুর্ভোগ সীমাহীন পর্যায়ে পৌঁছায়। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত শিশুদের কান্না আর আহাজারিতে অনেক সাধারণ যাত্রী পরিজন নিয়ে গন্তব্যের আগেই ট্রেন থেকে নেমে পালিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনা তার সফরসঙ্গী এবং সাংবাদিকদের জন্য প্রায় প্রতিটি স্টেশনেই থেকেই অফুরন্ত খাবার এবং বিশুদ্ধ পানির পর্যাপ্ত বোতল সরবরাহ করা হতে থাকে। সারাদিন জননেত্রী শেখ হাসিনা প্রায় 20টির মতো রেল স্টেশনে জনসভায় ভাষণ দেন। কোথাও কোথাও রেল স্টেশনে ছাড়াই উৎসুক জনতা ট্রেন থামালে সেখানেও তিনি বক্তৃতা করেন। প্রতিটি জনসভাতেই ঢাকা থেকে আসা সাংবাদিকরা উপস্থিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে থাকেন এবং শেখ হাসিনাও সাংবাদিকদের নজরে রাখেন। কিন্তু রাতের অন্ধকারে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাংবাদিকদের আর নজরে রাখতে পারেননি। ওদিকে শেখ হাসিনা বারবার একই বক্তৃতা দেয়, সাংবাদিকদের তা মুখস্থ হয়ে যাওয়াতে অনেক সাংবাদিকই রাতের অন্ধকারে ট্রেন থেকে নেমে শেখ হাসিনার বক্তৃতা লিপিবদ্ধ করতে যায়নি। রাত তখন 11:17। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বহনকারী ট্রেন ঈশ্বরদী রেল স্টেশন পৌঁছার কিছু সময় বাকি আছে। এমন সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, এত টাকা পয়সা খরচ করে জামাই আদর করে ঢাকা থেকে যে সাংঘাতিকদের এনেছি তারা কি সব ঘুমাচ্ছে?
জনসভায় এত লোক হচ্ছে, আমি এত বক্তৃতা করছি, সাংঘাতিকদের নজরে পড়ছে না তো? তোমরা একটু সাংঘাতিকদের ঘুম ভাঙিয়ে আমার জনসভায় পাঠাও, যাতে পত্রপত্রিকায় ভালো নিউজ হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বেতনভুক্ত ব্যাগ বহনকারী মদন মোহন দাস, যার নামে শেখ হাসিনার লাল নিশান পেট্রোল জিপ গাড়িটি রেজিস্ট্রেশন করা, বলল, ডাইকা ঘুম ভাঙান লাগবো না, পিস্তল দিয়ে 2 রাউন্ড গুলি কইরা দিলেই সাংঘাতিকর ঘুম কই যাইব, সব লাফাইয়া ট্রেন থেকে নিচে পইরা যাইব। আলাউদ্দিনের প্রদীপ পাওয়ার মতো সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাবার ফুফতো ভাইয়ের ছেলে বাহাউদ্দিন নাসিমকে শেখ হাসিনার এপিএস বললেন, দে 2 রাউন্ড গুলি করে। আর উপস্থিত অন্যদের বললেন, তোমরা আমাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে সাংঘাতিকদের মাঝে প্রচার করে দেবে। ট্রেন ঈশ্বরদী প্ল্যাটফর্মে ঢোকার কয়েক মিনিট আগে বাহাউদ্দিন নাসিম ট্রেনের জানালা দিয়ে সাংবাদিকদের কম্পার্টমেন্ট লক্ষ্য করে পিস্তল দিয়ে 3 রাউন্ড গুলি ছুড়ল। গুলির শব্দ শুনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত স্পেশাল ব্রাঞ্চের পুলিশেরাও 5-6 রাউন্ড গুলি করে এই সমস্ত গুলির আওয়াজ শুনে পাশের কম্পার্টমেন্টে থাকা সাংবাদিকরা ভয়ে ট্রেনের ভিতরে গড়াগড়ি শুরু করে এবং আমরা পরিকল্পনা মতো সাংবাদিকদের কম্পার্টমেন্ট এসে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার করতে থাকি। ট্রেন ঈশ্বরদীর প্ল্যাটফর্মে থামলে ঈশ্বরদী রেল স্টেশনের বাইরে জনসভার মঞ্চ থেকেও মাইকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার জন্য ট্রেনে গুলি করা হয়েছে বলে প্রচার চালাতে থাকেন। পরের দিন 24শে সেপ্টেম্বর শনিবার ট্রেনে বঙ্গবন্ধু কন্যার প্রতি গুলি করা হয়েছে বলে জাতীয় পত্রপত্রিকায় সংবাদ বের হলে বগুড়া সরকারি সার্কিট হাউসের ভিভিআইপি রুমে বসে জননেত্রী শেখ হাসিনা সহ তার সফরসঙ্গীরা, যারা প্রকৃত ঘটনা জানে, হাসাহাসি করতে থাকে এবং হাসাহাসির এক পর্যায়ে গুলির এই ঘটনা নিয়ে হরতাল ডাকার সিদ্ধান্ত হয়। ফুল ছিটানো। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1994 সালের 14 ডিসেম্বর বুধবার সকাল 6টায় বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা 29 মিন্ট রোডের সরকারি বাসভবনে সকলে হাজির হলো। সকাল 7টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রওনা হলেন। 8টা 40 স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করলেন। তারপর গেলেন রায়ের বাজার বধ্যভূমিতে। সেখানে পুষ্পমাল্য দেওয়ার পর শহীদ বুদ্ধিজীবী সন্তানদের সংগঠন প্রজন্ম 71-এর উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনা এক সংক্ষিপ্ত ভাষণ দিলেন। তারপর মালিবাগ রেল ক্রসিংয়ের ভুইয়া ক্লিনিকে তার শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে নকিব আহমেদ মুন্নুকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপিএস দেখে জননেত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে দুপুর নাগাদ ফিরে এলেন। দুপুর 2:30টায় খাওয়ার টেবিলে একসঙ্গে খেতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আক্ষেপ করে বললেন, দেখো, আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। আমি হলাম সেই আলোচনা সভার প্রধান অতিথি। আর মাত্র কয়েকদিন পরেই আমি বিরোধী দলীয় নেত্রীর পদ থেকে, সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব। এটাই আমার বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেষ প্রধান অতিথি থাকা। তাছাড়া আমি ভাবি প্রধানমন্ত্রী। আবার আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। সামনে রয়েছে খালেদা জিয়া হটাও আন্দোলন। এই মুহূর্তে আমার গ্ল্যামার, আমার ভাবমূর্তি বৃদ্ধ করা কত জরুরি প্রয়োজন। আজকের বিজয় দিবসের অনুষ্ঠানে আমি যাব, এরা নিশ্চয়ই আমার উপর ফুল ছিটানোর কোনো আয়োজন করে নাই। এমনিতেই এরা আওয়ামী লীগ নেতারা আনকালচার্ড, তার উপর এরা হলো ব্যবসায়ী। এদের মন বলতে কিছুই নাই, না বলে দিলে এরা কিছুই করে না। তুমি কি পারো বিজয় দিবসের অনুষ্ঠানে গেলে আমার উপর শিশু ও মেয়েদের দিয়ে ফুল ছিটাতে? নেত্রী, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার উপর ফুল ছিটানো হবে। তখন বাজে 3:30, আর আধা ঘন্টা পরেই বঙ্গবন্ধু কন্যা বিজয় দিবসের মঞ্চে উঠবেন। এই সংক্ষিপ্ত সময়ে কোথায় পাবো শিশু, কোথায় পাবো মেয়েদের? বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আবদার। অবশেষে তাড়াতাড়ি করে হাইকোর্ট মাজার থেকে ফুল কিনে নিজের স্ত্রী শিশুকন্যাদের দিয়েই তার ফুল ছিটানোর আবদার পূর্ণ করা হলো। কুকুরপালা। বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাইয়ের ছেলে, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস। এর আরও 3 চাচাতো ভাই, অর্থাৎ শেখ হাসিনার পিতা
শেখ মুজিবুর রহমানের আরেক ফুফাতো ভাইয়ের 3 ছেলে নজিব আহমেদ নজিব, বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ সিকিউরিটি, নকিব আহমেদ মানু, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপিএস, কানিজ আহমেদ কানিজ মাঝে মাঝেই পাগল হয়ে যেত, আর কানিজকে ভর্তি করা হতো বনানীতে অবস্থিত পাগলদের প্রাইভেট ক্লিনিকে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ মিশনের চিফ প্রোটোকল অফিসার। মাদারীপুরের অখ্যাত অজপাড়া গায়ে এদের বাড়ি। ভাঙা টিনের ঘর, পূর্বপুরুষ ধরেই এরা দরিদ্র। এদের বাবা, চাচা এবং এরা দূর দূরান্তে পরের বাড়িতে লজিং থেকে অনেক কষ্ট করে যতটুকু হোক লেখাপড়া করেছে। ঢাকায় চালাচলা বলে কিছুই নেই, যেখানে রাত সেখানেই কাঠ। নিকট আত্মীয় বলতে সর্বসাকুল্যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, ব্যাস আর যায় কোথায়। দল বলে এরা এসেই উঠে পড়ল শেখ হাসিনার বাড়ি। শেখ হাসিনার বাড়িতে থাকে, শেখ হাসিনার খাবার খায়, শেখ হাসিনার কাপড় পরে, শেখ হাসিনার দেয়া পয়সায় চলে। আর চাই কি? অল্প কিছুদিনের মধ্যেই শেখ হাসিনার বেহিসেবি পয়সার বদৌলতে এদের ডজন ডজন প্যান্ট, ডজন ডজন শার্ট, ডজন ডজন জুতা হয়ে গেল। এদের মধ্যে কেউ কেউ শেখ হাসিনার বদৌলতে অনেক বিত্তশালীও হলো। এদের মধ্যে বাহাউদ্দিন নাসিম মনে করত এবং চাইতো কেউ শেখ হাসিনাকে কোনো কিছু বলতে পারবে না। সে যাই হোক, হোক না সে দলীয় কেন্দ্রীয় নেতা অথবা সমাজের গণ্যমান্য কেউ কিংবা কোনো বুদ্ধিজীবী, সে যাই হোক, কেউ শেখ হাসিনাকে কোনো সংবাদ বা কোনো তথ্য কিংবা কোনো কথা বলতে পারবে না। তা সে সংবাদ বা কথা যত গুরুত্বপূর্ণই হোক না কেন, শেখ হাসিনাকে কেউ কিছু বলতে চাইলে আগে তাকেই বলতে হবে, এবং সে যদি প্রয়োজন মনে করে তাহলে শেখ হাসিনাকে বলবে। প্রয়োজন মনে না করলেই বলবে না। আবার শেখ হাসিনার যদি কোনো নেতাকে বা কোনো মানুষকে কিংবা যে কাউকে কিছু বলার থাকে তাহলে বাহাউদ্দিন নাসিমকে বলতে হবে। বাহাউদ্দিন নাসিম যদি প্রয়োজন মনে করে তাহলে শেখ হাসিনার সেই কথাটা অন্যকে বলবে। প্রয়োজন মনে না করলে বলবে না। বাহাউদ্দিন নাসিমের এই দুঃসাহস বা স্পর্ধা হয়েছে শেখ হাসিনার কারণেই। বাহাউদ্দিন নাসিমের প্রতি শেখ হাসিনার কোনো দুর্বলতা না থাকলেও দুটি দুর্বলতা ছিল। তার একটি হলো মতিঝিল আদমজী কোর্টের পূর্ব পাশে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউসিবিএল মতিঝিল শাখা, যে শাখা রয়েছে এই শাখায় বাহাউদ্দিন নাসিমের নামে শেখ হাসিনার কয়েক কোটি টাকা রয়েছে। উল্লেখ্য, শিল্পপতি জহিরুদ্দিন হত্যায় প্রধান আসামি চিটাগাংয়ের আখতারুজ্জামান বাবু এই ব্যাংকের চেয়ারম্যান পরিচালক। অপর দুর্বলতাটি বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার পিতার ফুফাতো ভাইয়ের ছেলে। এই বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে মাঝে মাঝেই আক্ষেপ করতে করতে বলতো, এই বাড়িওয়ালা তো বেইমান, বেইমানি তো করবেই, ভইলা তো যাইবেই, মনে তো রাখবেই না, কুত্তা পাইলা থুইয়া যাইমু, কুত্তা ভুলবো না। প্রায় বাহাউদ্দিন নাসিম এসব বলতে বলতে একদিন বাহাউদ্দিন নাসিম ঠিকই 2টি কুকুরের বাচ্চা নিয়ে এসে পালতে শুরু করলো। ধানমন্ডি 5 নম্বর রোড এর শেখ হাসিনার 54 নম্বর বাসায় কুকুরের বাচ্চা দুটি এখন অনেক বড় হয়েছে। এখন আর ওদের কুকুরের বাচ্চা বলা যাবে না, বলতে হবে কুকুর। বাহাউদ্দিন নাসিম এই ধরনের কথা এবং কাজ করবেই বা না কেন? বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনার বাড়িতেই থাকতো, আর ওই বাড়িতেই বাহাউদ্দিন নাসিমের পিতা ভাইরা এলে আশ্চর্য চরিত্রের অধিকারী শেখ হাসিনা দারোয়ান ডেকে কুকুরের মতো দূর দূর করে তাদের তাড়িয়ে দিতেন। স্বামী স্ত্রী রাতও কাটায়নি। 1994 সালের 28শে ডিসেম্বর শেখ হাসিনা জাতীয় সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করলেন। 29 নং মিন্টো রোডে সরকারি বাসা ত্যাগ করে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িতে উঠলেন। ধানমন্ডির বাড়িটি প্রথম ও দ্বিতীয় তলা শেখ হাসিনার পরিত্যক্ত স্বামী ডাক্তার ওয়াজেদ মিয়ার নামে, আর তৃতীয় তলা শেখ হাসিনার নিজের নামে। শেখ হাসিনার অবহেলিত ও পরিত্যক্ত স্বামী বৈজ্ঞানিক ডক্টর ওয়াজেদ মিয়া এই বাড়িটি করার সময় দ্বিতীয় তলা করার পর টাকা ফুরিয়ে গেলে শেখ হাসিনার কাছে ধার চায়। তখন শেখ হাসিনা তৃতীয় তলা তার নিজের নামে লিখে নিয়ে তারপর ডাক্তার ওয়াজেদকে টাকা দেন। অবশ্য এই বাড়িতে ডাক্তার ওয়াজেদ মিয়া আর শেখ হাসিনা একসঙ্গে একটি রাতও কাটায়নি। শুধু এই বাড়িতে কেন, 1981 সালের 17 মে শেখ হাসিনা বাংলাদেশে আসার পর থেকেই 1997 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, এর পরের অবস্থা জানা নেই যদিও, তথাপি বোঝা যায় পাঠক যেদিন পড়বেন সেই দিন পর্যন্ত ধরে নিতে পারেন
এই 16-17 বছর একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে রাত কাটানো তো দূরের কথা, এক বাড়িতেই কখনো থাকেননি। 1981 সালে 17 মে বাংলাদেশে আসার পর মাত্র কিছুদিন শেখ হাসিনা ডাক্তার ওয়াজেদ মিয়ার মহাখালীস্থ সরকারি কোয়ার্টারে ছিলেন। শেখ হাসিনা যতদিন ডাক্তার ওয়াজেদ মিয়ার সরকারি কোয়ার্টারে থেকেছেন, ততদিন ডাক্তার ওয়াজেদ মিয়া তার কোয়ার্টারে না থেকে সরকারি রেস্ট হাউসে থাকতেন। এরপর শেখ হাসিনা ধানমন্ডিস্থ তার পিত্রালয় বঙ্গবন্ধু ভবনে চলে আসেন। বঙ্গবন্ধু ভবন থেকে যান বিরোধী দলীয় নেত্রীর 29 মিন্ট রোডের সরকারি বাসভবনে। তখন শেখ হাসিনা এবং তার স্বামী ডাক্তার ওয়াজেদ মিয়ার ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নম্বর বাড়িটি ভাড়া দেওয়া ছিল। 1994 সালে ডিসেম্বর মাসে ধানমন্ডি 5 নম্বর রোডের 54 নং বাড়িটির ভাড়াটিয়াদের এক প্রকার জোর করে তাড়িয়ে দিয়ে খালি করা হয় এবং তারপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই বাড়িতে আসেন। এই বাড়িতে থেকেই নানা আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের পর জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন করতোয়া, বর্তমানে গণভবনে গিয়ে ওঠেন। শেখ হাসিনার এই দীর্ঘ 16-17 বছরের জীবনে ডাক্তার ওয়াজেদ মিয়া একটি রাতও শেখ হাসিনার সাথে কাটাননি। এমনকি 16-17 বছরের জীবনে শেখ হাসিনা আর ডাক্তার ওয়াজেদ মিয়ার 16-17 বারও দেখা পর্যন্ত হয়নি। তবে হঠাৎ হঠাৎ মাঝে মধ্যে কদাচিৎ উদ্ভ্রান্তের মতো ডাক্তার ওয়াজেদ মিয়া এসে হাজির হতেন, কিন্তু তিনি ডাক্তার ওয়াজেদ মিয়া শেখ হাসিনার পক্ষ থেকে কোনো প্রকার আদর আপ্যায়ন পেতেন না। এমনকি সাধারণ সৌজন্যতাটুকুও শেখ হাসিনা ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখাতেন না। শেখ হাসিনা যখন বিরোধী দলীয় নেত্রী হিসেবে 29 মিন্ট রোডের সরকারি বাসায় থাকতেন, তখন এক ঈদের দিনে সাধারণ দর্শনার্থীদের মাঝে সাধারণ মানুষের মতোই ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার সঙ্গে ঈদ মোবারক জানাতে এলেন। কিন্তু শেখ হাসিনা আগত সকলের কুশলাদি বিনিময় করলেও তার স্বামী ডক্টর ওয়াজেদের সাথে কোনো প্রকার কুশলাদি বিনিময় দূরে থাক, ভ্রুক্ষেপই করলেন না। এমনকি তাকে বসতে পর্যন্ত কেউ বললেন না। ডাক্তার ওয়াজেদ মিয়া কিছুক্ষণ করুণভাবে ফ্যালফ্যাল করে শেখ হাসিনার দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে লন থেকে অসহায়ের মতো হাঁটতে হাঁটতে গেটের বাইরে চলে গেলেন। একমাত্র শেখ হাসিনা আর তার খুবই ঘনিষ্ঠ কয়েকজন ছাড়া কেউ জানল না, বুঝল না এই ব্যক্তিটি কে। অনেকবার অসুস্থ হয়ে সোহরাওয়ার্দী হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে মাসাধিককাল পড়ে থাকলেও শেখ হাসিনা একটি বারের জন্য তার স্বামী ডাক্তার ওয়াজেদ মিয়াকে দেখতে যেতেন না। অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্য। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনাকে দৈহিক নির্যাতন করতেন, মারধর করতেন। এই কথা শেখ হাসিনা অসংখ্যবার কেঁদে কেঁদে বলেছেন। শেখ হাসিনার কান্নায় ময়নার চোখেও পানি ঝরেছে। কিন্তু কেন স্বামী তাকে মারতেন, দৈহিক নির্যাতন করতেন, এই কথা শেখ হাসিনা কখনোই বলেননি। এ এক অদ্ভুত চরিত্র, কর্ম ও ভাগ্যের অধিকারী শেখ হাসিনা। বিদেশ থেকে একমাত্র কন্যা পুতুল এসে মা শেখ হাসিনাকে ডাকে, এই যে বহুরূপী, তোমার তো রূপের শেষ নেই, এবার কী রূপ দেখাবে তুমি। শেখ হাসিনা কোনো কথা বললে সঙ্গে সঙ্গে মেয়ে পুতুল আত্মীয় স্বজন সকলের সামনে বলে ওঠে, এটা তোমার কত নম্বর রূপ। শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে পুতুল বলে, খালা, এটা তোমার বোনের কত নম্বর রূপ, তোমার বোন তো বহুরূপী, রূপের শেষ নাই তার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তৎক্ষণাৎ চুপ মেরে যান, কোনো কথা বলেন না। শেখ হাসিনার মেয়ে পুতুলের নিজের বিয়ের প্রস্তাব দিলে কোনো রকম টালবাহানা না করে বিনা বাক্যে মুহূর্তের মধ্যে শটান এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যায়। মনে হয় যেন কারো হাত থেকে মুক্তি পেতে চায় পুতুল। শেখ হাসিনাও জেনতেন পাত্রের কাছে পুতুলকে বিয়ে দিতে মুক্ত হতে চান। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বিদেশে বসবাসরত একমাত্র পুত্র জয়কে ফোন করে দেশে এসে বেরিয়ে যেতে বলেন এবং আসার সময় তার জন্য একটা শাড়ি নিয়ে আসতে বললে পুত্র জয় সরাসরি অস্বীকার করে বলে, ওসব শাড়ি আমি আনতে পারবো না। শেখ হাসিনা আবার উপস্থিত সকলকে বলে, দেখো আমার সন্তান, দেখো আমার জন্য একটা শাড়ি আনতে বললাম, ছেলে আমার সরাসরি না করে দিল। মা হিসেবে পুত্রকন্যার প্রতি শেখ হাসিনার আচার আচরণে কোনোদিন কোনো ত্রুটি চোখে পড়েনি, বরং মনে হয়েছে মা হিসেবে শেখ হাসিনার তুলনা নাই। তারপরেও আশ্চর্যের বিষয়, শেখ হাসিনার প্রতি তার পুত্রকন্যার কেন এরকম আচরণ। রাজাকারের ছেলের সাথে বিয়ে দেব না। শেখ হাসিনা তার কন্যা পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডিস্থ বাড়িতে শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া এসে ক্ষিপ্ত হয়ে শেখ হাসিনাকে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের ছেলের কাছে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ। রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে, মুক্তিযুদ্ধ মেরেছে,
তার ছেলের সঙ্গে আমি কিছুতেই আমার মেয়ে বিয়ে দেব না। তুমি আমার মেয়েকে ওই রাজাকারের ছেলের সাথে কিছুতেই বিয়ে দিতে পারবে না। জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডাক্তার ওয়াজেদ মিয়া বললেন, তাই বলে তুমি রাজাকারের ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে? বঙ্গবন্ধু কন্যা বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয়, এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখনি ওই মুক্তিযোদ্ধারাই আমার বাপ মা ভাইদের কিভাবে মেরেছে। আমি আমার মেয়েকে এখানে বিয়ে দেব, পারলে তুমি ঠেকাও। ডাক্তার ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে তো আমি ঠেকাঠেকিতে পারবো না, তবে আমি বলে দিচ্ছি, আমার মেয়েকে যদি রাজাকারের ছেলের সাথে বিয়ে দাও তবে আমি এই বিয়ের সাথে নেই, বিয়েতে আমি আসবো না। আমি তোমাকে অনুরোধ করছি, ওই রাজাকারের ছেলে ছাড়া যেখানে খুশি সেখানে তুমি মেয়ে বিয়ে দাও, আমি তোমার সাথে থাকব, কিন্তু রাজাকারের বংশের কাছে মেয়ে বিয়ে দিলে আমি থাকবো না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বামী ডক্টর ওয়াজেদের কথা রাখলেন না। তিনি তার ইচ্ছে মতো রাজাকারের ছেলের সঙ্গেই মেয়ে বিয়ে দিলেন। সত্যি সত্যি ডক্টর ওয়াজেদ কথা পাকাপাকি, পানচিনি, গায়ে হলুদ এবং বিয়ে কোথাও আসলেন না। শুধু বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে মিনিট 3-4 জন্য এসে আবার খালেদা জিয়ার সঙ্গেই চলে গেলেন। তিনি কারোর সাথে কোনো কথা বললেন না, কেউ তার সঙ্গে কোনো কথা বলল না। বিয়ের খুঁটিনাটি থেকে শুরু করে যাবতীয় যা আয়োজন তার সিংহভাগই করতে হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক অবাঞ্ছিত ঘোষিত 1 নম্বর মতিউর রহমান রেন্টু, 2 নম্বর মিসেস মতিউর রহমান রেন্টু ময়না। এর উপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাবার ফুফাতো ভাইয়ের ছেলে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস বাহাউদ্দিন নাসিমের বায়না তো ছিলই। ডেকোরেটরের বিল, বাবুর্চির বিল, খানসামার বকশিস ইত্যাদি যখন যা প্রয়োজন হয়েছে বাহাউদ্দিন নাসিম তার সব কিছুই আমাদের কাছ থেকেই নিয়েছে। সব যান বের হন। বিয়ের অনুষ্ঠানে বিয়ে পড়ানোর জন্য কাজীর সামনে একটি মাইক লাগানো হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হঠাৎ সেই মাইক দিয়ে বিয়ের অনুষ্ঠানে আগতদের ঢালাওভাবে ধমকের সুরে বলতে লাগলেন, সব যান বের হন, কী পেয়েছেন, তামাশা পেয়েছেন, এখন এই জায়গা থেকে চলে যান, নইলে অসুবিধা হবে। বঙ্গবন্ধু কন্যার মুখে মাইকে এই কথা শুনে উপস্থিত সকলে হতবিহ্বল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় এবং অনেকেই আগামাথা না বুঝে অনুষ্ঠান থেকে চলে যেতে শুরু করলে ময়না তাড়াতাড়ি জননেত্রীর কাছে এই কথার অর্থ কী জানতে চাইলে শেখ হাসিনা বলেন, দাওয়াত ছাড়াই অনেক এসেছে, তাদের জন্য আমি এই কথা বলেছি। এরপর ময়না নিমন্ত্রিত অতিথিদের অনেককে বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু তাতে ফল হয়নি। অধিকাংশ নিমন্ত্রিত অতিথি না খেয়ে চলে যায়। বিয়ের সকল অনুষ্ঠান শেষ, সকলেই চলে গেছে, শুধু বর আর বরের আত্মীয় স্বজনরা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার কন্যা পুতুলকে বরের গাড়িতে তুলে দিয়ে ময়নাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। তারপর জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, আজ আর তুমি আমাকে ছেড়ে যেও না। বিয়ের অনুষ্ঠানস্থল সংসদ ভবন চত্বর থেকে শেখ হাসিনার সঙ্গে আমাদের একমাত্র সন্তান 5 বছরের স্বর্ণলতাকে সাথে নিয়ে ধানমন্ডি 5 নম্বর রোডে শেখ হাসিনার 54 নম্বর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বাইরের কাপড় প্যান্টে সবাইকে নিয়ে মাটিতে গোল হয়ে বসে জননেত্রী শেখ হাসিনা ময়নাকে বললেন, ময়না, তোমরা যা করলে তোমাদের ঋণ জীবনে শোধ করা যাবে না, কোনো দিন তোমাদের ভোলা যাবে না, কোনো দিন তোমাদের ভুলব না। আমাদের মেয়ে স্বর্ণলতাকে দেখিয়ে বললেন, ও তো পেটে থেকেই আমাকে ভালোবাসে। অবশ্য এসব কথা শেখ হাসিনা আজ নতুন বলছেন না, এর আগেও অনেকবার এসব কথা তিনি বলেছেন। 1,37,00,000 টাকা। 1995 সাল 10ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে রামমোহন দাসের নামে রেজিস্ট্রি করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে ফিরে আসছেন শেখ হাসিনা। তার সঙ্গে আশেপাশে আছেন তার একজন মাত্র সঙ্গী, ড্রাইভার জালাল গাড়ি চালাচ্ছে। ড্রাইভার জালাল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলো, আপা, মেয়র হানিফ এলো না ফুল দিতে? শেখ হাসিনা জবাব দিলেন, কে জানে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার জন্য ওকে কম ফোন করিনি, ওর কাছে কম লোক পাঠায়নি। তারপর বেঈমানটা আসেনি, শয়তানটা পাত্তাই দেয়নি। 1,37,00,000 টাকা খরচ করে
নিমক হারামটাকে আমি মেয়র বানিয়েছি। তোমরা তো সব জানো, সবই দেখেছো, সবই করেছো। এত কষ্ট করেছি আমি। আসলে যে দল থেকে একবার চলে যায় তাকে আর দলেই নেওয়া উচিত না। ও মেয়র হওয়ার জন্য আমার সাথে বেইমানি করে স্বৈরাচারী ইরশাদকে বাপ ডেকে এরশাদের পার্টিতে চলে গেছিল। সেখানে ছেক খেয়ে এসে আবার আমার কাছে ফিরে যখন আসলো তখনই বেইমানটারে নেওয়া উচিত ছিল না। কিন্তু কী যে হলো, কি মনে করে যে আবার নিলাম। শয়তানটা আমার সাথে এত বড় বেইমানি করবে বুঝতে পারিনি। বুঝলে কি আর এই কাম করি। নেত্রী এখন নামাজ পড়ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1994 সালের শেষ মুহূর্তে ধানমন্ডি বাড়িতে উঠেই 95 সালের জানুয়ারির প্রথম থেকেই জোরে সোরে লাগাতার আন্দোলন সংগ্রাম, হরতাল, পদযাত্রা ইত্যাদি শুরু করলেন। দুপুর 2টায় টঙ্গী থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হলো। অর্থাৎ টঙ্গী থেকে সবাই পায়ে হেঁটে মহাখালী যাবেন। মহাখালীতে মঞ্চ তৈরি করা আছে। পদযাত্রা শেষে এই মঞ্চ থেকে শেখ হাসিনা ভাষণ দেবেন। শেখ হাসিনা তার বেতনভুক্ত ব্যাগ বহনকারী রামমোহন দাসের নামে রেজিস্ট্রেশন করা লাল রঙের নিশান পেট্রোল জিপে করে বাকি সব নেতাকর্মী পায়ে হেঁটে টঙ্গী থেকে মহাখালীর দিকে রওনা হলো। প্রায় 5-7 হাজার লোকের পদযাত্রা। হাজার লোকের ঠিক মাঝখানে শেখ হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়ে চলছেন। পদযাত্রার মাঝে মাঝে গোটা বিশেক রিকশায় মাইক বেঁধে নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে। জানুয়ারি মাস, শীতের বেলা, হাঁটতে খুব একটা খারাপ লাগছে না। দুপুর গড়িয়ে বিকেল হবে। হঠাৎ একটি মাইকে বলা হলো জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন। সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন আসর নামাজ পড়ছেন। ঘড়িতে তখন 3:15 বাজে। প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ, বর্তমান শেখ হাসিনার শিল্প ও বাণিজ্যমন্ত্রী, বললেন, আরে থামো, এখনও আসর ওয়াক্তই হয়নি, একটু পরে বলো। এই কথা শুনে সব নেতারা হাসাহাসি শুরু করলো। এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশান পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন। আর পদযাত্রার হাজার হাজার পুরুষ জিপ গাড়ি ঘিরে শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগলো। নামাজ শেষ হয়ে গেলে তিনি মাইকে নামাজ পড়ার প্রচার শেষ হলো না। প্রায় 1 ঘন্টার বেশি সময় গোটা বিশেক মাইকে শেখ হাসিনা নামাজ পড়ছেন প্রচার করা হলো। অন্য আর একদিন মোহাম্মদপুর থেকে পদযাত্রা শুরু হয়ে গুলশান আমেরিকান এম্বাসির সামনে দিয়ে বাড্ডায় শেষ হবে। পদযাত্রা শুরু হলে শেখ হাসিনা ডেকে বললেন, নামাজের ওয়াক্ত হওয়ার পরে যেন মাইকে বলা শুরু করে, ওয়াক্তের আগে যেন বলা শুরু না করে। এবার মাইক ম্যানদের আগেভাগেই জননেত্রী শেখ হাসিনার নির্দেশ জানিয়ে দেওয়া হলো এবং আজ নামাজের ওয়াক্ত শুরু হওয়ার পরেই মাইকে প্রচার শুরু হলো। নেত্রীও যথারীতি নিশান পেট্রোল জিপের জানালা খুলেই নামাজ আদায় করলেন। হাজার হাজার পুরুষ মানুষও জিপ ঘিরে শেখ হাসিনার নামাজ আদায় দেখলেন। পদযাত্রা শেষে বঙ্গবন্ধু কন্যা তার ধানমন্ডির বাসায় গেলেন। তার এক সঙ্গী বলল, আপা, আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে, এতে নামাজ নষ্ট হয়। আপনি নিশান পেট্রোল জিপে পর্দা লাগিয়ে নেন। উত্তরে শেখ হাসিনা বললেন, না, পর্দা লাগালে জিপের ডিসেন্সি থাকে না। তখন ওই সঙ্গী বলল, তাইলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন, যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখবো, যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে। জননেত্রী বললেন, না, তোমরা তো সব ভাইয়ের মতো, চাদর লাগবে না। আমার সাথে বেইমানি করেছে। এর 3 দিন পরে কাঁচপুর থেকে গুলিস্তান পর্যন্ত পদযাত্রা। এই পদযাত্রায়ও ওই একই মাইক, একই নামাজ, একই পুরুষ মানুষের ঘিরে রাখা। এই পদযাত্রায় যোগ দিয়েছিল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিশান পেট্রোল জিপের পাশে হাঁটতে হাঁটতে মোহাম্মদ হানিফ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জিজ্ঞেস করলেন, নেত্রী, আমার মিতাকে দেখছি না। নেত্রী বললেন, কোন মিতা? জেলা সভাপতি বললেন, নগর আওয়ামী লীগের সভাপতি ঢাকার মেয়র মোহাম্মদ হানিফকে দেখছি না। সভানেত্রী রেগে বলে উঠলেন, জানেন না, কুত্তার বাচ্চাটা আমার সাথে বেইমানি করেছে, নিমক হারামি করেছে। ওরে আমি 1,37 লাখ টাকা খরচ করে মেয়র বানিয়েছি, আর কুত্তার বাচ্চাটা আমার সাথেই বেইমানি করেছে। ও ঢাকার মেয়র হানিফ এখন প্রতিদিন খালেদা জিয়ার সাথে দেখা করে, দিনে 3-4 বার খালেদা জিয়ার সাথে ফোনে কথা বলে, আর আমি খবর দিলেও আসে না, ফোন করলেও ধরে না।
সময় আসলে এই বেঈমানদেরও শিক্ষা দিতে হবে, বুঝলেন? এই বেঈমানদের উচিত শিক্ষা দিতে হবে। আপনারা প্রস্তুত হন। আওয়ামী লীগ সিদ্ধান্তের গুরুত্ব। 1995 সালে চাঁদপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী যুবলীগের এক কর্মী চেয়ারম্যান প্রার্থী হয় এবং যুবলীগের এই কর্মী আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে চাঁদপুরের পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে যায়। আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মী নির্বাচনের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে ধানমন্ডি 8 নম্বরে আওয়ামী ফাউন্ডেশন অফিসে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠক হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বিষয়কে গুরুত্ব দেওয়া হয় এবং বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব সহকারে বলা হয়, আওয়ামী লীগের সিদ্ধান্তের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে যুবলীগ কর্মী নির্বাচনে প্রার্থী হওয়া দলীয় শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে শাস্তিযোগ্য অপরাধ। যদিও যুবলীগ প্রার্থী নির্বাচনে বিজয়ী হয়ে পৌরসভার চেয়ারম্যান হয়েছে, তবুও তাকে শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি, কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন। যুবলীগ কর্মী ও বর্তমান চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সংসদ নির্বাচনেও অনেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে প্রার্থী হয়ে যাবে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতিক্রমে যুবলীগ কর্মী চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত চেয়ারম্যানকে সংগঠন থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয়। পরদিন সকালে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ নাসরের চতুর্থ ছেলে শেখ হেলালের চতুর্থ ভাই 20-22 বছরের যুবক শেখ রুবেল ধানমন্ডির শেখ হাসিনার বাসায় এসে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বলল, আপা, তুমি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে মালা দিয়ে বরণ করে নাও। শেখ হাসিনা বললেন, না, ওকে বহিষ্কার করব। শেখ রুবেল বলল, ও সবাইরে হারাইয়া পরাজিত করে চেয়ারম্যান হয়েছে, ওরে মালা না দিয়া বহিষ্কার করবা? এইটা তুমি কও কি? জলদি ওরে ডাইকাই না গলায় মালা দিয়া মিষ্টি খাওয়াও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, দূর, গত রাতেই তো আওয়ামী লীগ কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিয়েছে ওকে বহিষ্কার করার। শেখ রুবেল বলল, রাখো তোমার ওয়ার্কিং কমিটির কথা তুমি শুইনো না। ওরা জানে কি বেচারা জিতাইছে, কোথায় বাহবা দিবা তা না এখন উল্টা কথা। বড় আপা, তুমি চেয়ারম্যান হিসেবে অভিনন্দন পাঠাও। আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা বললেন, তাইলে এক কাম করি, আগে বহিষ্কার করি, পরে বহিষ্কার প্রত্যাহার করি। শেখ রুবেল বলল, দেখো, আমি তোমারে কইতাছি, এখনই চেয়ারম্যান হিসেবে অভিনন্দন জানাও, আর ঢাকা আইনা মিষ্টি খাওয়া গলায় মালা দাও। সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন, তাইলে তো এখনই জিল্লুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে হয়, নইলে আবার বহিষ্কারের চিঠি পাঠিয়ে দেবে। এতক্ষণে পাঠিয়ে দিয়েছে কিনা কে জানে। বলেই সঙ্গে সঙ্গে ফোন করে আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানকে বললেন, শুনেন, গতকাল রাতে ওয়ার্কিং কমিটি চাঁদপুর পৌরসভার চেয়ারম্যানকে বহিষ্কার করার যে সিদ্ধান্ত নিয়েছে, ওই চিঠিটা পাঠায়েন না, চেপে যান। এরপর শেখ রুবেল চলে যাওয়ার জন্য সিঁড়িতে নেমে এলে বঙ্গবন্ধু কন্যা রুবেলের পথ আগলে দাঁড়িয়ে বলে, এই রুবেল চাঁদপুরের চেয়ারম্যানের কাছ থেকে কত টাকা নিয়েছিস? আমার ভাগ দে। শেখ রুবেল বলে, দূর সরো, যাইতে যাও। নজিব বলে, আমার ভাগ দে, নইলে যাইতে দিমু না, বড় অপরে কইয়া দিমু। শেখ রুবেল বলে, পরে নিও, এখনও হাতে পাইনি। নজিব বলে, ঠিক আছে, আমারে দিবি তো? হ্যাঁ, দিমু। জনতাকে শান্ত থাকার বক্তৃতা। 1995 সালের 24শে আগস্ট পুলিশ নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে ইয়াসমিন নামে 14 বছরের এক কিশোরীকে দিনাজপুর যাওয়ার পথে ধর্ষণ ও হত্যা করে। এই খবর জানাজানি হয়ে গেলে পত্রপত্রিকায় প্রকাশ হলে দিনাজপুরের মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং দিনাজপুরের মানুষ পুলিশের বিরুদ্ধে মিছিল মিটিং শুরু করলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম সহ কয়েকজন জেলা নেতাকে অনতিবিলম্বে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করেন। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ দিনাজপুরের 5 নেতা ঢাকায় এসে ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনের লাইব্রেরি রুমে বিকেল প্রায় 5টায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে রোজধারা বৈঠক করেন। বঙ্গবন্ধু ভবনের এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
আপনি শুরু হওয়া দিনাজপুরবাসীর এই আন্দোলনকে যে কোনো কিছুর বিনিময়ে প্রচণ্ড বিক্ষোভে রূপ দিতে বিস্ফোরণ ঘটানোর পরামর্শ ও নির্দেশ দেন। জননেত্রী শেখ হাসিনা বলেন, দিনাজপুরবাসীর এই বিক্ষোভকে নির্দলীয় খোলসে রেখে খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে এই গণবিক্ষোভ আরও বিগবান, আরও চাঙ্গা করে গণ অভ্যুত্থান সৃষ্টি করে খালেদা সরকারের পতন ঘটাতে হবে। এখন আর ঢাকার দিকে চেয়ে থাকলে চলবে না। এখন দিনাজপুর থেকে শুরু করতে হবে এবং ঢাকায় এসে শেষ করতে হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে পুলিশের সাথে সংঘর্ষ করতে হবে, লাশের পর লাশ ফেলতে হবে, পুলিশের লাশও ফেলতে হবে। যত টাকা পয়সা লাগে নিয়ে যান, তবুও এই কর্মসূচি বাস্তবায়িত করতে হবে। ওই পুলিশের মাঝেই লোক আছে যাদের টাকা পয়সা দিলে গুলি করে মানুষ মেরে লাশের স্তূপ লাগিয়ে দেবে। পুলিশের সাথেও কন্ট্যাক্ট করবেন, টাকা পয়সা দেবেন। মনে রাখবেন, যদি এগুলো সফল করতে পারেন তাহলে কেবলমাত্র ক্ষমতার মুখ দেখতে পারবেন, নইলে জীবনে আর আওয়ামী লীগকে ক্ষমতায় নিতে পারবেন না। সারা দেশে যদি এসব দাঙ্গা হাঙ্গামা, লুত্তরাজ, খুন খারাপি ছড়িয়ে দিতে পারেন, তবেই একমাত্র যদি ক্ষমতার মুখ দেখেন। ইয়াসমিন মইরা এসব ঘটনার একটা সুযোগ করে দিচ্ছে, এখন এটাকে কাজে লাগান। মনে রাখবেন, এসব অবশ্যই হতে হবে নির্দলীয় ব্যানারে। আওয়ামী লীগ নামের বিন্দু বিসর্গও যেন না আসে। ফাল দিয়ে কেউ মঞ্চে যাবেন না, সব করবেন পিছন থেকে। পারতপক্ষে কোনো ব্যাপারেই মুখ খুলবেন না। যদি মুখ খুলতেই হয় তাহলে দুনিয়ার যত ভালো ভালো কথা আছে তাই বলবেন। কাজে যাই হোক, মুখে রাখবেন শুধু ভালো কথা। আর সত্যি যদি একটা লঙ্কাকাণ্ড ঘটিয়ে দিতে পারেন তাহলে আমিও দিনাজপুরে আসব, কিন্তু ওখানে আপনাদের সাথে আমার কোনো কথা হবে না। আমি শুধু বক্তৃতায় বলে আসবো, ধৈর্য ধরুন, শান্ত থাকুন ইত্যাদি জাতীয় কথা। কিন্তু আপনারা আপনাদের কাজ পুরোপুরি চালিয়ে যাবেন। এখন 20 লাখ টাকা নিয়ে যান, পরিস্থিতি বুঝে বাকি যা লাগবে ওখানেই পৌঁছে দেব। আমি শুধু কাজ চাই। টাকা নিয়ে যাওয়ার জন্য আপনাদের গাড়িটারির ব্যবস্থা আছে? নইলে আমি টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেই। অ্যাডভোকেট আব্দুর রহিম সহ অন্যান্য নেতারা বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে বিদায় নিয়ে বঙ্গবন্ধু ভবন ত্যাগ করে চলে গেলে রাত তখন 8টা। ওদিকে দিনাজপুরে অপরাধী পুলিশ ইয়াসমিন হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করলে দিনাজপুরের জনতা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। বঙ্গবন্ধু ভবন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছ থেকে বিদায় নিতে চলে যাওয়ার ঠিক 2 দিন পরে অ্যাডভোকেট আব্দুর রহিম 5 নম্বর ধানমন্ডির বাসায় ফোন করে জননেত্রী শেখ হাসিনাকে না পেয়ে এই মেসেজ বা সংবাদ দেন যে, নেত্রীকে বলবেন এখন পর্যন্ত পুলিশের কোনো লাশ পাওয়ার সংবাদ পাওয়া যায়নি, তবে এখন পর্যন্ত পুলিশের গুলিতে নিহত 7 জন দিনাজপুরবাসীর লাশ পাওয়া গেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাসায় ফিরলে তাকে এই মেসেজ বা সংবাদ দেওয়া হলে তিনি সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এই স্পেশাল ব্রাঞ্চের পুলিশদের আজ আর কোনো কাজ নেই বলে বিদায় করে দিয়ে ধানমন্ডি 8 নম্বর রোডে তার চাচাতো চাচা শেখ হাফিজুর রহমান টোকনের বাসায় গিয়ে দিনাজপুরে অ্যাডভোকেট আব্দুর রহিমের সঙ্গে কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, ঠিক আছে, চালিয়ে যান, আরও জোরে চালিয়ে যান, টাকা পয়সা যা দরকার আপনি পেয়ে যাবেন, আর একটু জোরদার করেন, আমি আসছি। অতঃপর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনাজপুর গেলেন। জনতা তাকে শান্ত থাকা ও ধৈর্য ধরার বক্তৃতা দিয়ে আবার ঢাকায় ফিরে এলেন এবং ফিরে এসে বললেন, না, যত গুড় তত মিঠা হয়নি, অর্থাৎ যত টাকা খরচ করা হয়েছে তত ফল আসেনি।